বেজার আন্ডারে আমরা প্রায় 10টা, আপনাদেরকে আমি আগে বলেছি যে 100টা ইকোনমিক জোনের দরকার নেই, আমরা বেজার আন্ডারে 10টা ইকোনমিক জোনকে আজকে বাতিল করার ঘোষণা নিয়েছি, যে বা সেগুলোর মধ্যে সোনাদিয়া আছে, যেটার কথা আপনারা অনেক শুনেছেন, সুন্দরবনে একটা আছে, অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল। সো এরকম বেশ কয়েকটা 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন বিকজ উই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি। যে কটা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে। আর এই সাথে আরেকটা জিনিস নিয়ে আমরা কথা বলেছি, সেটা হচ্ছে যে ভবিষ্যতে যখন ইকোনমিক জোন ডিটারমিন করা হবে, তো সেই ইকোনমিক জোন ডিটারমিন করার যে প্রসেসটা, এটা প্রচণ্ড সাবজেক্টিভ এই মুহূর্তে, এবং বেজা ইউনিল্যাটারালি অনেক সময় ইকোনমিক জোন ডিক্লেয়ার করে ফেলতে পারে প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্টে। বাট আমরা যেটা মনে করি যে এটা করলে যেটা সমস্যাটা হয়, সেটা হচ্ছে যে ইকোনমিক জোন ডিক্লেয়ার করার পরে যখন গ্যাস, পানির এবং মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের কাছ থেকে এনভায়রনমেন্ট পারমিট নিতে যায়, ওই পারমিশনগুলো আর পাওয়া যায় না এবং তাদের থেকে ওই বাইনগুলো থাকে না। তো আমরা বলতে চাচ্ছি যে ইকোনমিক জোন ডিক্লারেশন প্রসেসের ভিতরে একটা ইন্টার মিনিস্ট্রিয়াল কনসালটেশন হওয়া উচিত এবং অন্যান্য মিনিস্ট্রির বাইন থাকা উচিত, এবং তাদেরকেও একসেপ্ট এবং কমিট করতে হবে যে হ্যাঁ, আমি যদি এই ফেনীতে একটা ইকোনমিক জোন করি, তাহলে ফেনীর ওই ইকোনমিক জোনে গ্যাস দেওয়ার দায়িত্ব এনার্জি মিনিস্ট্রির, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স দেওয়ার দায়িত্ব মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের। এরকম প্রত্যেকে ফুল কমিটমেন্ট নিয়ে তারপরে আমরা ইকোনমিক জোন ডিক্লেয়ার করবো, তার আগে আমরা ডিক্লেয়ার করবো না। কারণ সেটা করার পরে এই যে আমরা বছরের পর বছর ধরে ঝুলে থাকি, আমরা ইনভেস্টরদেরকে অ্যাক্সেসটা দিতে পারি না। সো এগুলো হচ্ছে সাম অফ দ্য কি ডিসিশনস মেড। আমরা যে ভিশনটা সেট করার চেষ্টা করছি, সেখানে উই ওয়ান্ট টু মেক বাংলাদেশ রিজনাল প্রোডাকশন পাওয়ার হাউস। সেটা করার জন্য যেটা মাস্ট, সেটা হচ্ছে পোর্ট কানেক্টিভিটি। পোর্ট কানেক্টিভিটি বলতে আমরা বুঝি যে চিটাগংয়ে আমাদের যে কয়টা পোর্ট, একটা চিটাগংয়ের এই মুহূর্তে একটা বড় পোর্ট হচ্ছে চিটাগং পোর্ট, যেটা মেইন পোর্ট এটাকে আমরা বলি। এর সাথে লালদিয়া, পিসিটি, এরকম বেশ কয়েকটা নদীর উপরে পোর্ট আছে, কিন্তু এগুলো কিন্তু সব নদীর পোর্ট। বাংলাদেশে কোনো সামুদ্রিক পোর্ট নেই। সো লেটস স্টার্ট উইথ দ্যাট। আমরা বে টার্মিনাল নিয়ে অনেক দিন ধরে কথা বলছি। সিঙ্গাপুরের একটা কোম্পানি আছে, দুবাইয়ের একটা কোম্পানি আছে, পিএসএ এবং টিপি ওয়ার্ল্ড, তারা অনেক দিন ধরে চেষ্টা করছে। বাট আমাদের টার্গেট হচ্ছে যে এই সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে আমরা বে টার্মিনাল ইস্যুটা রিজলভ করে আমরা একটা সিগনিফিক্যান্ট মাইলস্টোন ক্রস করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মাতারবাড়িতে যে ডিপ সি পোর্ট আছে, সেটার আশেপাশে একটা ফ্রি ট্রেড জোন নিয়ে আপনারা দেখেছেন যে এবার ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এসেছিল, সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি, যাতে বাংলাদেশ ইসেনশিয়ালি বিকামস, দুবাই আর সিঙ্গাপুর থেকে আমাদের ডিস্টেন্সটা রাফলি 2 ঘন্টার মতো, রাইট? সো আমরাও কিন্তু টেকনিক্যালি উই ক্যান অলসো বিকাম অ্যানাদার দুবাই আর সিঙ্গাপুর, যেখানে আমরা একটা ফ্রি ট্রেড জোনের মতো করে অপারেট করবো, এবং আমাদের একটা ভার্টিক্যাল কানেক্টিভিটিও আছে, নেপাল, ভুটান, 7 সিস্টার্স এবং তার দিকে উপরে চায়না। সো উই উড লাইক টু ইউটিলাইজ দ্যাট দ্য মোস্ট। সো এইটা একটা বড় ডিসকাশন পয়েন্ট ছিল আমাদের জন্য, যে পোর্ট এবং এয়ারপোর্ট যেগুলোর দ্বারা আমাদের ওভারঅল কানেক্টিভিটিটা ইমপ্রুভ করবে, সেটা আমরা কীভাবে হ্যান্ডেল করছি এবং কত দ্রুত আমরা এই জিনিসগুলার, এই প্রজেক্টগুলোকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো যেটাতে এটা ইটস ফুললি ফাংশনাল। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে বিডার ক্ষেত্রে কয়েকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা হয়েছে। একটা হচ্ছে যে এফডিআইতে আমরা প্রণোদনা দিতে পারি কিনা, এটা নিয়ে আমরা একটা ডিসকাশন করেছি। যে ধরেন বাংলাদেশি একজন প্রবাসী, নন রেসিডেন্ট বাংলাদেশি, যিনি চায়নায় থাকেন, উনি চাইনিজ ভাষা জানেন, উনার যেই চাইনিজ কোম্পানি আর স্পেসের অ্যাক্সেস আছে, এটা বিডার কখনো হবে না, বাংলাদেশের কোনো মানুষের কখনো হবে না। তো উনি যদি একটা $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, তো আমরা তো বাংলাদেশের রেমিটেন্স পাঠালে 2.5% করে ক্যাশব্যাক দিই। তো একটা ভদ্রলোক যদি $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, তাকে আমরা কেন একটা পার্সেন্টেজ কনসালটেন্সি ফি হিসেবে দিতে পারি না বা প্রণোদনা হিসেবে দিতে পারি না? সো আমরা এরকম একটা মডেল নিয়ে কাজ করছি, যাতে যে কোনো বাংলাদেশি ইন্ডিভিজুয়াল যদি বিদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, নিজে স্বপ্রণোদিত হয়ে, এবং ওটাতে উনি ফুল প্রসেসে পার্টিসিপেট করেন, তাহলে ওনাকে কিভাবে আমরা এক ধরনের এই ঠিক রেমিটেন্সের মতো সাম ফর্ম অফ রিওয়ার্ড আমরা পুশ করতে পারি। আরেকটা জিনিস নিয়ে কথা হয়েছে, যেটা শফিক ভাই বললেন, যে অর্গানাইজেশনগুলোকে কীভাবে আমরা একসাথে করে নিয়ে আসতে পারি, সেটা আমরা চেষ্টা করছি। এটা নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে একটা হাই পাওয়ার্ড কমিটিকে একটা ফাইনাল ভিউ দিতে হবে, যে ওটার চেহারাটা কীরকম হবে, এবং সেখান থেকে আমরা মুভ অন করার চেষ্টা করবো। ওয়ান স্টপ সার্ভিস নিয়ে অনেক লম্বা কথা হয়েছে আজকে। আমরা এই ওয়ান স্টপ সার্ভিস নিয়ে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছি। তো একটা বড়, আমি ইনভেস্টরদের সাথে কথা বলে সবসময় যেটা শুনি, সেটা হচ্ছে এখানে 2টা সমস্যা। একটা হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস, যেটাকে আমরা ডিজিটাল বলি, এটা এখন অনেক ক্ষেত্রেই ম্যানুয়াল। তাদেরকে ম্যানুয়ালি বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে হয়। তো প্রধান উপদেষ্টা একটা নির্দেশনা দিয়েছেন যে কোনো সার্ভিস যেটা ম্যানুয়াল বা তার পাশাপাশি ডিজিটাল সার্ভিসও, সফটওয়্যার সার্ভিস আছে, সেখানে ম্যানুয়াল সার্ভিসটা আগামী 1 মাসের মধ্যে বন্ধ করে দিতে হবে। এভরিথিং উইল বি ডিজিটাল। তাতে যেটা সুবিধা হবে, সেটা হচ্ছে রেন্ট সিকিং বিহেভিয়ার সিগনিফিকেন্টলি কমে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে উনি বলেছেন, যেটা আমাদের প্রস্তাব ছিল, যে ইনভেস্টরের পয়েন্ট অফ ভিউ থেকে সে একটা সিঙ্গেল পজিশনে তার ল্যান্ড করা উচিত, তাকে সবসময় একটা সিঙ্গেল ওয়েবসাইটে যেতে হবে। সো আমরা এটাকে ধরেন যদি বলি বাংলাদেশ ইনভেস্টমেন্ট পোর্টাল, সে বাংলাদেশ ইনভেস্টমেন্ট পোর্টালে লগ ইন করবে, তার যার কাছে সার্ভিস লাগবে সেটা ব্যাক এন্ডে সরকার ম্যানেজ করবে। তার যদি ব্যবসার সার্ভিস লাগে, তাহলে ওই সফটওয়্যার তাকে ব্যবসার রুটে নিয়ে যাবে, বাট তার জন্য একটা সিঙ্গেল ইন্টারফেস করতে হবে। এখন যেটা হয়,
আপনার ট্রেড লাইসেন্স করতে গেলে যেতে হয় আরজিএসসির ওয়েবসাইটে, আপনার ল্যান্ডের বিউটিশন করতে হলে যেতে হয় ল্যান্ডের ওয়েবসাইটে, আপনাকে বেবজা সার্ভিস পেতে হলে যেতে হবে বেবজার ওয়েবসাইটে, বেজা সার্ভিস পেতে হলে বেজার ওয়েবসাইটে। নান অফ দিজ আর রিয়েলিস্টিক। যে কোনো ইনভেস্টারের জন্য এটা প্রচণ্ড পেইনফুল, স্পেশালি বিদেশিদের জন্য আরও পেইনফুল, কারণ ওরা বুঝেনি না যে কোথায় থেকে শুরু করতে হবে। তো এইটাকে আমরা বন্ধ করে আমরা একটা সিঙ্গুলার ল্যান্ডিং প্ল্যাটফর্মে নিয়ে আসার ডিসিশন নিয়েছি। সো একদম টপ লেভেলে ওভারলেইং একটা লেয়ার থাকবে যেখানে ইনভেস্টার ল্যান্ড করবেন, তারপরে সফটওয়্যার তাকে ডিফারেন্ট ডিরেকশনে ডিরেক্ট করে দিবে ডিপেন্ডিং অন তার রিকোয়ারমেন্ট। সো এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে আজকে ওয়ান স্টপ সার্ভিসের ক্ষেত্রে। তো এগুলোই মেজর ডিসিশনস, বাট আমাদের এই ডিসিশনটাও নেওয়া হয়েছে যে গভর্নিং বোর্ডের মিটিং, আপনারা জানি না ওনাকে জানেন কিনা, যে বেজা আর বিডার শেষ গভর্নিং বোর্ড মিটিং হয়েছে অগাস্ট 2020 সালে, পিপিপি অথরিটিটা হয়েছে 2019 সালে, আর বেবজারটা সম্ভবত 2018 সালে। সো এই প্রত্যেকটা গভর্নিং বোর্ডের মিটিং 5, 6, 7 বছর পর পর হচ্ছে। দিস ইজ নট আ স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ। গভর্নিং বোর্ডের মিটিং অ্যাটলিস্ট প্রতি 3 মাস পর পর হওয়া উচিত, ওয়ার্স্ট কেস 6 মাস পর পর, কারণ অনেক সিদ্ধান্ত গভর্নিং বোর্ডের ছাড়া এই অর্গানাইজেশনগুলো নিতে পারে না। প্রথম উপদেষ্টা বলেছেন আগামী মাসে নেক্সট গভর্নিং বোর্ডের মিটিংটা হবে। সো আমরা একটু ফ্রিকোয়েন্সি বাড়ানোর চেষ্টা করছি।